হচ্ছে যে দুটি বিষদৃশ সমান্তরাল বলের মান দিয়ে ক্রিয়াবিন্দুর অবস্থান নির্ণয়। বিষদৃশ সমান্তরাল বল মানে কি এটা মনে হয় তোমরা এখন বুঝে গেছো যে এই বিন্দুতে পি বলটি এইদিকে এবং ঠিক সমান্তরাল রেখা বরাবর বাট বিপরীত দিকে বি বিন্দুতে কিউ বলটি কাজ করছে, তাহলে এরা বিষদৃশ সমান্তরাল বল। এখন এই দুইটা ফোর্সের লব্ধিটা কত হবে এবং লব্ধির দিকটা ক্রিয়াবিন্দুর অবস্থানটা এই জিনিসগুলো আমরা এখান থেকে প্রুফ করব। তাহলে পরে পুরো আগের মতো আগের থিওরিটার সাথে যেভাবে মিলিয়ে দেখো, আমরা এখানে আসলে আবারও এফ মানের দুটো ফোর্সকে অ্যাড করব। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি এফ মানের ফোর্স 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কাজ করে তখন এদের রেজাল্টেন্টটা 0। কিন্তু এবারে আমরা এফ বল দুটোকে কিভাবে বসাই, কোথায় বসাই সেই জিনিসটা খেয়াল করো। আমরা যখন সদৃশ সমান্তরাল বলের প্রমাণ করেছিলাম তখন এফ বল দুটোকে এ এবং বি বিন্দু থেকে ইনওয়ার্ড মানে ভেতরের দিকে বসিয়েছিলাম, আর এখন এফ বল দুটোকে বিপরীতমুখী রেখেই বসাবো, তবে আউটওয়ার্ড করে বসাবো। কিভাবে দেখো, যে এফ এই ফোর্সটাকে ধরে এনে এখন এখানে বসাবো। এইটা মনে করো আমার কোন ফোর্সটা বলো তো, এই এফটাকে বসালাম, আর এই এফটাকে নিয়ে দিয়ে আমি কোথায় বসাবো, এইখানটাতে বসাবো। এইটা হচ্ছে আমার এই এফটা, তাহলে মোটামুটি এটা হলো আমার এফ। তাহলে বন্ধুরা দেখো এখন আমি কি করব, আবার আগের মতো এই পি আর এফ এর লব্ধি বের করব। সেই লব্ধিটা হবে এই সামান্তরিকটা যদি আমি কমপ্লিট করি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর মনে করো এটা হচ্ছে আমার সামান্তরিকটা, তাহলে এই কর্ণটা বরাবর, এই যে এই কর্ণটা বরাবর আমার লব্ধি নির্দেশিত হবে। তাহলে এই কর্ণটা বরাবর কার কার লব্ধি নির্দেশিত হবে বন্ধুরা, এই পি এবং এই এফ এর লব্ধিটা নির্দেশিত হবে। সেটাকে আমি বর্ধিত করে দিলাম। আচ্ছা, তাহলে পরে এখন আসো আমরা এইখানে দেখি যে এই তাহলে এইখান থেকে আমরা আসলে যে সামান্তরিকটা আছি সেই সামান্তরিকের মাধ্যমে কোন দুইটা ফোর্সের লব্ধি বের করব। আশা করি এটা এখন তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এখান থেকে আমরা পি এবং এফ এর বের করছি R1, আর এখান থেকে আমরা কিউ এবং এফ এর যে লব্ধিটা সেটা R2 বের করব। এবং এই লব্ধিটাকে তুমি বন্ধু দেখো যদি সামনের দিকে বর্ধিত করো, সামনের দিকে বর্ধিত করলে আসলে এই দুটা রেখা ছেদ হওয়া মানে আমাদের যে উদ্দেশ্য একই বিন্দুতে এই চারটা ফোর্সকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আর সম্ভব হবে না। তাহলে এই রেখাটাকে কোথায় নিয়ে যেতে হবে, পেছনের দিকে বর্ধিত করতে হবে। মানে পেছনের দিকে যদি বর্ধিত করো তাহলে দেখো মোটামুটি আমরা এভাবে পেছনের দিকে বর্ধিত করলাম, হ্যাঁ, এবং বর্ধিত করার ফলে আচ্ছা এরকম হলো মোটামুটি সিনারিওটা, যে এটা হচ্ছে যে আমার বর্ধিতাংশ দুইটা পরস্পরকে কোথায় ছেদ করেছে, মনে করো এটা হচ্ছে আমার ও বিন্দু। বা বন্ধুরা এখানে চিত্রটা আঁকতে অনেকে ঝামেলায় পড়ে, যেমন আমি মনে হয় কিছুটা ঝামেলা করে ফেলেছি। আমি এই চিত্রটা আগে এই জিনিসটা না এঁকে, আগে আমি এই R1 লব্ধিটা এঁকে তারপর আমার সুবিধা মতো একটা বিন্দুতে ছেদ করিয়ে তারপর কিন্তু আমি কিউ বলটা আঁকতে পারি। এই টেকনিকটাও আমি তোমাকে বলে দিচ্ছি। যে দেখো মনে করো এইটা আমরা এই অংশটা পুরোটা আমি পরে আঁকবো। কিভাবে পরে আঁকবো, যে আমার ইন্টেন্ডেড জায়গায় আমি ছেদ করাতে চাই। তাহলে দেখো আমি মোটামুটি এটাকে একটু বর্ধিত করে দিলাম। আচ্ছা, এই রেখাংশটাকে আমি কিউ ফোর্সটা তোমাকে আঁকার একটা অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি, যে এখন তুমি তোমার পছন্দ মতো জায়গায় মনে করো এইভাবে ছেদ করিয়ে আঁকো, বা মনে করো এখানে আমি আঁকতে চাই, কোনো সমস্যা নেই। তাহলে এই বিন্দুতে গিয়ে তুমি তোমার কিউ ফোর্সটাকে এবং এফ ফোর্সটাকে আবার ইনসার্ট করবে। কিভাবে, পি এর সমান্তরালে ঠিক যে রেখাটা সেটা দিয়ে কিউ আঁকবে, এবং এটা যদি তোমার লব্ধি হতে হবে তাহলে মোটামুটি এফ এর সমান দৈর্ঘ্য যদি হয় সেইভাবে করে তুমি এই ইয়েটা বানাও। তাহলে এখান থেকে বা এটা যদি আর একটু বড় করো তাহলে মোটামুটি দেখো এই যে মোটামুটি কিন্তু এখন হয়ে গেছে। যে আমি যদি এটাকে কিউ বলি, এটা হচ্ছে যে আমার এফ, বুঝতেই পারছো এই এফটা আর এফটা কিন্তু সমান হতে হবে। এবং এখন মোটামুটি কিন্তু চিত্রটা আমার মানে আয়ত্তের মধ্যে চলে আসলো। যে সুন্দর করে আমি একটু টেকনিক্যালি যদি আঁকি, কিউ ফোর্সটাকে আমরা আরেকটু এই ব্যাস, এখন দেখো চিত্রটা অ্যাডজাস্ট করার টেকনিকটা কিন্তু আমি তোমাকে শিখিয়ে দিলাম যাতে আর ঝামেলায় না করো। তাহলে পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ফোর্সটা হচ্ছে আমার কত বলো তো, এই ফোর্সটা হচ্ছে আমার R1, হ্যাঁ, আর এই ফোর্সটাকে পেছনের দিকে বাড়ানোর ফলে R2। তাহলে এই বিন্দুতে যখন R2টা আসবে, R2 কিন্তু এই দিকে নয়, R2 কিন্তু কোন দিকে বলতো দেখি বন্ধুরা, নিচের দিকে। আশা করি বুঝতে পারছো। ও বিন্দুতে কিন্তু আমরা চারটা ফোর্সকে নিয়ে আসছি। কিভাবে চারটা ফোর্সকে নিয়ে আসছি, নিয়ে আসছি দুইটা, R1 আর R2 না, R1 এর মধ্যে তো আবার আছে কি PRF, R2 এর মধ্যেও আছে কি PRF। এখন আবার সেই ওই বিন্দুতে আনার পর এখন আবার ওদেরকে বিশ্লিষ্ট করে ফেলবো। কিভাবে বিশ্লিষ্ট করে ফেলবো, এই দেখো R2 কে বিশ্লিষ্ট করলে কিভাবে হবে বলো দেখি। R2 এর একটা অংশ F ঠিক এই বরাবর, ডান দিকে F, আর কিউটা কোন বরাবর বলো দেখি বন্ধুরা, বুঝতে পারো কিনা। কিউ ফোর্সটা হচ্ছে সরাসরি সমান্তরাল, কার সমান্তরাল, এই কিউ লাইনের সমান্তরাল করে যদি তুমি চিন্তা করো, এখানে যদি আঁকো কিউ ফোর্সের সমান্তরাল করে একটা রেখা, সেটাই হবে তোমার আর ফোর্সটা। দেখো মানে মোটামুটি এরকম ধরো, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার কিউ ফোর্সটা। তাহলে দেখো এই R2 কে কিন্তু আমি বিশ্লিষ্ট করে ফেলেছি কিসে কিসে, একটা হচ্ছে F এ আর একটা হচ্ছে Q এ। একইভাবে আমি R1 কে বিশ্লিষ্ট করব। আবার R1 কোন দিকে বিশ্লিষ্ট হবে দেখো তো বন্ধুরা, বোঝো কিনা। R1 এর একটা পার্ট হচ্ছে F, বাম দিকে F, এবং P হচ্ছে এই রেখার সমান্তরাল আঁকতে হবে। তাহলে বাম দিকে আগে F টা আঁকলাম, বাম দিকে F,
এটা আমি R1 কে বিশ্লিষ্ট করছি, তাহলে বাম দিকে এফ এঁকে ফেললাম। এফ এঁকে ফেলে এবার আমরা কি আঁকবো, যে পিটা কোন বরাবর কাজ করছে। দেখো পিটা কিন্তু এই রেখার সমান্তরাল মানে কি, আসলে সেটা কিউ এর সমান্তরাল, তাহলে পিটা কিন্তু ডিরেকশনটা কোন দিকে বলতো, উপর দিকে, তাহলে পি এর ডিরেকশনটা হবে এই দিক বরাবর, উপরের দিকে। দেখো বন্ধুরা বুঝতে পারছো কিনা যে এখানে আমি R2 এখন কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। দেখো R1 R2 কে ভ্যানিশ করে দাও, R1 R2 এখন আমার দরকার নেই। হ্যাঁ, দরকার কার কার, এখন এই চারটা ফোর্স একটা বিন্দুতে চলে এসেছে, ও বিন্দুতে চলে এসেছে, বিন্দুটার নাম আমরা এখনো বসাই নাই, বসাই দিলাম, এটা হচ্ছে আমার ও বিন্দু। তাহলে পরে এখন দেখো এখানে এফ মানে দুইটা বল যেহেতু একই বিন্দুতে সমান মানে দুটো বিপরীতমুখী বল কাজ করছে, তাহলে এরা পরস্পরকে কি করে দিচ্ছে বলতো, নাকচ করে দিচ্ছে, একই কনসেপ্ট। তাহলে পরস্পরকে নাকচ করে দিলে এটাও নাই এটাও নাই, কিচ্ছু নাই, খালি কে কে আছে বলো, পি আছে আর কিউ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে পি আর কিউ একই বিন্দুতে কিভাবে কাজ করছে দেখেছো তো বন্ধুরা, পরস্পর বিপরীতমুখী 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। তাহলে বিপরীতমুখী অ্যাঙ্গেলে একই বিন্দুতে যদি দুটো ফোর্স কাজ করে, তাহলে আমরা জানি তাদের লব্ধির মান হয় কিসের সমান, তাদের পার্থক্যের সমান। তাহলে এখানে আমরা আপাতত ধরে নিয়েছি, মানে আমরা মনে করো এখানে চিত্র থেকেও বোঝা যাচ্ছে যে আমরা আসলে কি ধরে নিয়েছি, অ্যাজিউম করে নিয়েছি যে পি ইজ গ্রেটার দ্যান কিউ। তাহলে পরে এখানকার লব্ধিটার মান একত্রে যদি আমি বলি, এই লব্ধিটা এই বরাবর এক্সিস্ট করবে এবং সেটার মান হবে পি মাইনাস কিউ। বন্ধুরা দেখো এখন আর কিছু নাই, দিন শেষে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পি মাইনাস কিউ, যেটা আমার ফাইনাল রেজাল্টেন্ট। এখন এই রেজাল্টেন্টের ক্রিয়া বিন্দু সেটা বের করতে হবে। তাহলে ক্রিয়া বিন্দু কিভাবে বের করবো, এটাকে আরো বর্ধিত করে দিলাম। কেন বর্ধিত করে দিচ্ছি, কারণ দেখো এই লাইনটাকে আমি মানে ক্রিয়া রেখাকে পেছনের দিকে বাড়াবো, ক্রিয়া রেখাকে যদি পেছনের দিকে বাড়াই, তাহলে সেই যে আমার ক্রিয়া রেখা, এই ক্রিয়া রেখাটা আমার বর্ধিতাংশ, কার বর্ধিতাংশ দেখো তো বন্ধু, এই যে এ বিন্দু, আর এটা আমার কি বিন্দু ছিল বলো তো, বি বিন্দু। দেখো বি এ এর বর্ধিতাংশকে কোথায় ছেদ করলো, সি বিন্দুতে ছেদ করলো, এবং সেই ক্রিয়া রেখাটা কিন্তু পি এরও সমান্তরাল কিউ এরও সমান্তরাল, এবং এটাই আসলে আমার কি কিসের ক্রিয়া রেখা, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লব্ধির ক্রিয়া রেখা। তাহলে পি মাইনাস কিউ এর ক্রিয়া রেখা আমার বি এ এর বর্ধিতাংশকে সি বিন্দুতে ছেদ করে বন্ধুরা। তাহলে এবারে এসো এই সি বিন্দুর এক্সাক্ট অবস্থানটা এ আর বি এর বিন্দুর সাপেক্ষে যদি আমরা বের করতে চাই, তাহলে আবার আমরা সেই আগের মতো সামান্তরিকটা কমপ্লিট করে ফেলি। আসো যে এই সামান্তরিকের নামকরণ করব, এটাকে আমি নাম দিলাম এ এল, এম এন এর সামান্তরিক, আর এই সামান্তরিকের নাম দিলাম আমি বি এক্স ওয়াই জেড সামান্তরিক। তাহলে এখন এসো আমরা এখান থেকে দুটো ত্রিভুজ নিব। আবার ত্রিভুজ প্রথমত নিলাম ত্রিভুজ ও এ সি, এবং দেখো ও এ সি এর সাথে আমি নিচ্ছি এম এ এল, ত্রিভুজ এম এ এল। তাহলে এই দুইটা ত্রিভুজ সবাই খেয়াল করো, এরা সদৃশ কোণী তথা সদৃশ। এই বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? আশা করি থাকা উচিত নয়, কারণ এই দুটা কোণ কি কোণ, সাধারণ কোণ, এই দুটা অনুরূপ কোণ, আবার এই দুটাও অনুরূপ কোণ। দুইটা ত্রিভুজ সদৃশ কোণী তথা সদৃশ, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আবার আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, এসি, এসি বাহুর অনুরূপ বাহুটা হচ্ছে ছোট ত্রিভুজটাতে এ এল, এত ইকুয়াল টু হবে হচ্ছে ওসি, এই বাহুর সমান্তরাল। ওসি বাহুর সমান্তরাল কোনটা হবে দেখো তো বন্ধুরা, বোঝো কিনা, এম এল। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমার পি, তাহলে এটাকেও আমি কি বলতে পারি, পি। তাহলে খেয়াল করো বন্ধুরা, এসির মতো এসি থাকুক, এ এল কে আসলে আমি কি বলতে পারি, এ এল বেসিক্যালি এফ ফোর্সটার মান, তাহলে এফ ইকুয়াল টু কি বলতে পারি, ওসি বাই এম এল। আচ্ছা, এম এল এর মানটাও আমার জানা আছে, এম এল মানে বেসিক্যালি পি, তাহলে আমি কি বলতে পারছি এখান থেকে, পি ইন্টু এসি ইকুয়াল টু এফ ইন্টু ওসি। দেখো বন্ধুরা, আগের যে প্রমাণটা ছিল সেই প্রমাণের সাথে কিন্তু অনেক মিলে যাচ্ছে, পুরোটাই মোটামুটি মিলে যাচ্ছে। আবার এসো সেকেন্ড কেসে, আবার আমি কোন দুটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, আমি দুটা ত্রিভুজের নাম লিখছি। দেখো ত্রিভুজ, আমি একদম বড় ত্রিভুজটা নিব, ওবিসি, ত্রিভুজ ওবিসি, সবাই খেয়াল করো, ত্রিভুজ ওবিসি। ওখান থেকে তুমি যে কোনো ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারো, সেটা হচ্ছে বিপরীত ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করতে পারো। আমি যে ত্রিভুজটা নিচ্ছি সেটা হচ্ছে ত্রিভুজ ওবিসি, এবং বি ত্রিভুজ হচ্ছে বি ওয়াই জেড নিলাম। দেখো বন্ধুরা, বি ওয়াই জেড সদৃশ কোণী তথা সদৃশ, কথাটা একটু যাচাই করে দেখো, সদৃশ কোণী তথা সদৃশ আসলে হয় কিনা। এই যে দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ সমান কেন, বিপরীত কোণ হিসেবে, আর এই কোণটার সাথে এই কোণটা সমান একান্তর হিসেবে, কারণ কি এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, ছেদকের এক বিপরীত পার্শ্বের একান্তর কোণ, তাহলে অবশিষ্ট কোণ দুটা তো এমনিতেই অটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে পরে এখান থেকে আমি বলতে পারি অনুরূপ বাহুগুলো একটুখানি বুঝে শুনে বসিও। যেমন এখানে যদি আমি বলি বিসি, হ্যাঁ, বিসি বাহুর অনুরূপ বাহু ওই ত্রিভুজের মধ্যে হবে হচ্ছে বিজেড, তাহলে বিসি বাই বিজেড ইকুয়াল টু, আমি যদি এখানে বলি ওসি, হ্যাঁ, ওসি বাহুর অনুরূপ বাহুটা ওই পাশে হবে হচ্ছে জেড ওয়াই বা ওয়াই জেড, যেটাই বলো, জেড ওয়াই বললাম, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমার বিসির মতো বিসি থাকুক, বিজেড মানে কি তাকাও, বিজেড মানে হচ্ছে এফ ফোর্সের মান, আর ওসি, ওসি এর মতো ওসি থাকুক, জেড ওয়াই মানে কি দেখো তো, জেড ওয়াই মানে হচ্ছে বেসিক্যালি কিউ ফোর্সের মান। তাহলে আমি বলতে পারি যে আবার কিউ ইন্টু বিসি ইকুয়াল টু এফ ইন্টু ওসি, এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন। দেখো বন্ধুরা, এই দুইটা ইকুয়েশন আবার বলার অপেক্ষা রাখে না,
যে 1 ও 2 যদি তুমি তুলনা করে 1 ও 2 তুলনা করলে কি দেখতে পাচ্ছ, দুইজনই এফওসি সমান। সুতরাং আবারও একই রিলেশন দেখো, পিএসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। তার মানে আবার এসি বাই সিবি, সেটাকে আসলে আমি কি লিখতে পারছি বলো তো দেখি বন্ধুরা, কিউ ডিভাইডেড বাই পি। ওই পুরানো কথাটা আবার ফেরত আসবে। দেখো এখানেও কি হয়েছে, এখানেও আসলে সি বিন্দুটা যে এবি কে বিভক্ত করেছে সেটাও এখন বল দ্বয়ের ব্যস্তানুপাতে করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই বিভক্তকে বলা হয় বহির্বিভক্ত, এটা কিন্তু অন্তর্বিভক্ত নয়। কারণ এবি রেখাংশের মাঝে যে কিন্তু সি বিন্দুটি নেই, এবি রেখাংশের বি এর বর্ধিতাংশের উপর আমার সি বিন্দুটা আছে, এটাই হচ্ছে বহির্বিভক্তের ডেফিনেশন। যে আমার একটা নির্দিষ্ট রেখাংশকে কিন্তু আমার কোন একটা বিন্দু অন্তর্বিভক্ত করতে পারে, বহির্বিভক্ত করতে পারে। বহির্বিভক্ত মানে কি, বিন্দুটা বাইরে অবস্থিত হবে রেখাংশের বাইরে, বলতে আবার কিন্তু সেই রকম বাইরে না, রেখাংশের বাইরে ঠিক আছে, কিন্তু সেই রেখাংশের যে ধারক রেখা, সেই ধারক রেখার উপরে কিন্তু থাকতে হবে। আর ধারক রেখা বললে, ধারক রেখা তো বোঝো, মানে রেখাংশটা যে রেখার অংশ, সেই রেখার উপরে কোনো একটা সাইডে, মানে রেখাংশ এর পাশেও কিন্তু একটা মুক্ত সাইড আছে, আবার বি এর পাশেও কিন্তু একটা মুক্ত সাইড আছে। তাহলে এখানে যেটা চিত্র থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ এর সাইডে, মুক্ত সাইডে আমার সি বিন্দুটা পড়েছে এবং বহির্বিভক্ত করেছে। তাহলে এই কথাটাকে যদি তুমি ফরমালি বলতে চাও তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, সুতরাং লব্ধির ক্রিয়াবিন্দু বি এর রেখাংশকে সি বিন্দুতে পি ও কিউ বলদ্বয়ের ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করে। তাহলে বন্ধুরা আমরা একইভাবে একদম দেখো হুবহু আগের মতো করেই কিন্তু তুমি এই থিওরিটা যদি আসের পরীক্ষায় তুমি লিখতে পারবে। শুধুমাত্র এই পর্যন্ত আসার আগে যে চিত্রটা আসলে সেই চিত্রটার বিবরণটা আরেকবার দিতে হবে। সেই বিবরণটা আমি একটু সংক্ষেপে আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি ইনিশিয়ালি কি বলবে, যে এ ও বি বিন্দুতে পি ও কিউ মানের দুটি বিপরীতমুখী সমান্তরাল বল কাজ করছে। এখন এফ মানের দুইটি বিপরীতমুখী বলকে আমরা এ বিন্দুতে এবং বি বিন্দুতে যুক্ত করলাম। এখন পি এবং এফ বলের লব্ধি এ এল এম এন সামান্তরিকের এ এম কর্ণ দ্বারা নির্দেশিত হচ্ছে যার মান R1, এবং কিউ এবং এফ বলের লব্ধি বিএক্স ওয়াই জেড সামান্তরিকের বিওয়াই কর্ণ দ্বারা নির্দেশিত হচ্ছে যার মান R2। এখন R1 কে সামনের দিকে এবং R2 কে পেছনের দিকে বর্ধিত করি এবং দেখা গেল এই দুটা বর্ধিতাংশের ছেদবিন্দু হচ্ছে O। এখন O বিন্দুতে পুনরায় R1 এবং R2 কে নিয়ে গিয়ে R1 কে POF এ এবং R2 কে QOF এ বিশ্লিষ্ট করি। তাহলে দেখা যাচ্ছে O বিন্দুতে F মানের দুটি বিপরীতমুখী বল সমান বল কাজ করছে, যারা পরস্পরকে নাকচ করে দিবে। সুতরাং O বিন্দুতে অবশিষ্ট বল থাকবে P এবং Q, যারা একই বিন্দুতে ক্রিয়ারত বিপরীতমুখী বল। সুতরাং P এবং Q এই দুইটা বলের লব্ধি হবে P মাইনাস Q। অতএব O বিন্দুতে ক্রিয়ারত লব্ধিটি P মাইনাস কিউ। লব্ধির ক্রিয়া রেখাকে পেছনের দিকে বর্ধিত করি, যা আমার বি এর বর্ধিতাংশকে সি বিন্দুতে ছেদ করে। এখন ত্রিভুজ ওএসি এবং ত্রিভুজ এমএএল সদৃশ করি তথা সদৃশ, তারপরে ঠিক এই প্রমাণটা। তাহলে আগের কথাটুকু বন্ধুরা আমরা এখানে লিখিনি, বা তোমাকে বলে দিলাম গুছিয়ে কিভাবে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছো থিওরিটা।